বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং ক্যামেরা ডিরেকশনে হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আজ আমার এখানে সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন এবং মুস্তাফিজুর রহমান গোলদার বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও 2017 সাল থেকে নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গোলদার সিটি জামে মসজিদ, বেনাপোল, যশোর। শুরুতেই আজ সেই ঐতিহাসিক ছাত্র জনতা সরকারের 1 বছর আগে এই রকমই দিনে 17 জুলাই 2024 আবু সাইদ এই যে রংপুর বিশ্ববিদ্যালয়ের সম্মুখ গেটের সামনেই এভাবেই বুক চিতিয়ে দেন। এখানে একটি ওই যে পুলিশ সরাসরি গুলি করে এবং আবু সাইদ শহীদ হয়, যার মাধ্যম দিয়েই আজ আমরা পেয়েছি ছাত্র জনতার সরকার 2024। আমার এই NSTV চ্যানেল হতে আর কি আমি 10টির ওপরে উপস্থাপনামূলক প্রোগ্রাম এবং দুয়ার অনুষ্ঠানটা এখনো করে চলেছি। আজ সেই আবু সাইদের শহীদ হওয়ার বর্ষপূর্তি উপলক্ষে এই যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটাই এখন আমাদের চাওয়া, ইসলামিক রাষ্ট্র গঠনে পাক কালাম হাদিসের আলোকে যেটুক করণীয় আমার এই চ্যানেল থেকে সেইটাই আমি করে চলেছি, যেটা হচ্ছে গণতন্ত্রের পূর্ব শর্তই হলো নির্বাচন। সেই নির্বাচন বিষয়ক আর কি প্রচারণাটা, কার্যক্রমটাও আমি যেহেতু ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি সেই 1977 সালের ইয়েস নো ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 96তে নিজে নির্বাচন করেছি। এরপরে 4টি সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। 1% ভোট না থাকায় নির্বাচন করতে পারি নাই। 2023 সালের 18 কোটি জনগণের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করি। তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশন আমাকে এই যে নমিনেশন ফর্ম দেয় নাই। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। উপস্থাপনা যেটি কোনো কোটা ভাতা ইত্যাদির প্রয়োজনটা নাই, যেটার উপরে ভিত্তি করে আজকের এই 2024-এর ছাত্র জনতার সরকার। এখানটায় আমার সেই একই উপস্থাপনা, দেশের মুক্তিযোদ্ধাদের জন্য মর্যাদার একটি সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আবু সাইদ সহ আমাদের ওই বেনাপোলের আব্দুল্লাহ মহাশহীদ, এই মহাশহীদদেরকে 5 কোটি টাকা, শহীদদেরকে 1 কোটি টাকা, আহত অবস্থায় যারা কাতরাচ্ছে তাদের পরিবারকে 1/2 কোটি অর্থাৎ 50 লক্ষ টাকা করে, যদি আর কি এই ফান্ডে টাকা না থাকে তাহলে মাননীয় রাষ্ট্রপতির ভান্ডার হতে অথবা মাননীয় প্রধান উপদেষ্টা ভান্ডার হতে এই টাকাটা যাতে করে আর কি এই শহীদরা পায়, এইটাই এখান থেকে আমি উপস্থাপনা করে চলেছি। এছাড়াও এই যে 17 জুলাই 2024 হতে গতকাল পর্যন্ত, এইটা যেটা বিএনপির হিসাব থেকে বলা হচ্ছে 3500, জাতিসংঘ বলছে 780 জন আমাদের দেশের বুদ্ধিজীবী, পরজীবী, শিক্ষক যারা এই সাথে জড়িত, তারা বলছেন 2200। 17 জুলাই 2024 হতে গতকাল পর্যন্ত যারা মারা গেছে সকলেই শহীদ। সকলকেই আর কি শহীদি মর্যাদা দিয়ে তাদেরকেও অন্তত এই যে 20 কোটি টাকা অর্থাৎ 25 লক্ষ করে টাকা এইটা দেওয়া হোক। এইটাই তো আপনাদের কথা। এই যে সিনিয়র সাংবাদিক সাহেব, এই যে যারা মারা গেছে সকলেই শহীদ, তাদেরও পরিবারের তো টাকা পাওয়া উচিত। অনন্য একেবারে 20 কোটি অর্থাৎ 25 লক্ষ। আপনাদের দুইজনের এই যে, আমি তো শহীদদের কথাই বলছি, এইটা আমি ভুলেই ছিলাম। আপনাদেরকে ধন্যবাদ। আর এই শহীদদের জন্য আর কি এখন আমরা দুয়াটা শেষেই আমাদের মূল প্রোগ্রামে
যাব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই দেশের শান্তি শৃঙ্খলা ভোটাভুটি বৈষম্য দূর, বৈষম্য সরকার দূর, বৈষম্য যারা করত ওই সকল এমপি সমর্থক ওই দলের সকলেই দূর হোক, দেশটা ভালো হোক, দেশটা সুন্দর হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় নিরলসভাবে জান পিরান দিয়ে ৮৬ বছর বয়সে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সাথে আছি। আপনার কোনো ভয় নাই বাবারা, এনসিপি তোমাদের কাজটা হচ্ছে। আজকে বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী তোমরা জনগণের কাছে এই যে মেসেজটা পৌঁছায় দিচ্ছ, ধর্মীয় মূল্যবোধে, রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্র পরিচালনায়, এটা করে নির্বাচনের বিকল্পও নির্বাচন, নির্বাচনের সকল্পও নির্বাচন। আমার একটি যে উপস্থাপনা, এনসিপির কোনো নিবন্ধন প্রয়োজন নাই। এনসিপি মানেই ছাত্র জনতা, ছাত্র জনতা মানেই আমরা, আমরা মানেই ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ মানেই বাংলাদেশ, ধর্মীয় মূল্যবোধ মানেই হচ্ছে 2024-এর ছাত্র জনতার বৈষম্য দূর, সুদ ঘুষ জিনা ব্যভিচার মুক্ত বাংলাদেশ, সুদ ঘুষ জিনা ব্যভিচার মুক্ত বৈষম্য মুক্ত সমাজ, ধর্মীয় মূল্যবোধের সমাজ। আমার এখান থেকে একটি উপস্থাপনা, ধর্মের নামে অধর্ম যারা করছে, এই যে ধর্মীয় রাজনৈতিক দল সহ 47টি দল মিথ্যাভাবে ইলেকশন কমিশনকে বিভ্রান্ত করেছে, তথ্য উপাত্ত দেয়নি, তাদের কোনো কাগজপত্র নাই। এরা সকলেই আর কি খোঁজখবর নিয়ে জানা গেছে ওই বৈষম্য সরকারের দোসর, অর্থাৎ ইতিপূর্বেকার যে সরকার পালিয়েছে বা এই দেশ থেকে হারিয়ে গেছে, সেই সরকারের দোসররাই আর কি এই যে নিবন্ধনের জন্য একমাত্র এনসিপি বাদে আর সকলেই আর কি ঘুরে ফিরে এরা সেই ওই শেখ হাসিনা সরকারেরই দোসর, বুদ্ধিজীবী, পরজীবী। এখানটাই কোনো যেমন মুক্তিযোদ্ধাদের পক্ষের কোনো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে নাই, মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো দল আবেদন করে নাই। জামাত ইসলাম কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষের দল নাই। জামাত ইসলামের কতিপয় ব্যক্তি মুক্তিযুদ্ধ 1971 চলাকালীন বৈষম্যমূলক কাজ করেছিল, অগ্নিসংযোগ করেছিল, জ্বালাও পোড়াও করেছিল, রেপ করেছিল। এই কারণেই আর কি পাকিস্তানি সেনাদের কাছে বাংলাদেশের ভালো ভালো মানুষদেরকে এইটা ধরে নিয়ে যেয়ে কিল করার জন্য পরামর্শ দিয়েছিল। এতে করেই জামাত ইসলামকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না। এখনো যেহেতু তাদের সিম্বল এবং নিবন্ধন এই যে মাননীয় উচ্চতর আদালতে ঝুলন্ত অবস্থায় আছে, এই জায়গাটাই এনসিপি বাবারা তোমরা তোমাদের কাজটা করছো, তোমাদের কাজটা হচ্ছে। তোমরা যেহেতু আওয়ামী লীগের সাধারণ ভোটার যারা আছে 6 কোটি, এদেরকে মাফ করে দিয়েছো। আওয়ামী লীগের লোক যদি ভোট দিতে যায় আর কি, সাধারণ মানের ভালো লোক, এই ভোটগুলো এনসিপি পাইবে। কাজেই আর কি এই জায়গাটাই আমার যে উপস্থাপনা এনসিপির প্রতি, নির্বাচন কমিশনের প্রতি, নির্বাচন কমিশন, এনসিপি যেহেতু ছাত্র জনতার সরকার, আমাদের সরকার, আমাদের সন্তানদের সরকার, নাতিপুতিদের সরকার, ইসলামী মূল্যবোধের সরকার, সুদ ঘুষ জিনা ব্যভিচারের সরকার, এই সুদ ঘুষ জিনা ব্যভিচারবিহীন সমর্থকদের সরকার, গণতন্ত্রের সরকার, এখানে ভোটাভুটির সরকার, নির্বাচনের সরকার, বৈষম্য দূরকরণের আন্দোলনের সরকার। এই জন্য নির্বাচন কমিশনার প্রধান মহোদয় এনসিপিকে তালিকাভুক্ত করুন। তাদের যে সিম্বল যারা চেয়েছে শাপলা প্রতীকটা তাদেরকেই দিন। এই জায়গাটায় আমি এনএসটিভি টেবিল থেকে ছাত্র জনতার কাতারের আমি একজন, এই যে আমরা এখানে যারা আছি সবাই আর কি এই যে নাহিদ ইসলামের নেতৃত্বের যে এনসিপি রাজনৈতিক দল, এদেরকেই আমরা এখান থেকে, আপনারা তো এইটাই আমারে সমর্থন করছেন, এইটাই বলতে বলছেন তো কামাল সাহেব, আপনার ছেলেটাও তো ছাত্র জনতার এই আন্দোলনে ছিল সক্রিয়ভাবে, মানে সহ সমন্বয়ক। তো এই জায়গাটায় এই যে মুস্তাফিজুর রহমান গোলদা, আপনার ছেলে মেয়েও আর কি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এই আন্দোলনে শরিক হয়েছে। আমার ছেলেটাও হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, আমার এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ রিফাত আহমেদ, ওর বন্ধুরা এই যে মাওলানা যারা আর কি সকলেই ছাত্র আন্দোলনের সাথী। আজকেই সেই উপলক্ষে এই যে আবু সাইদ
এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি পড়ুয়া স্টুডেন্ট এই আবু সাইদের উপলক্ষে 24-এর সকল শহীদ, 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সহ সকল শহীদ, 52 থেকে এই পর্যন্ত দেশ আনায়নে, ধর্মীয় মূল্যবোধে, গণতন্ত্রে, ভোটাভুটিতে সকল শহীদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এদের সাথে আমাদের পূর্বপুরুষ, পিতা মাতা, আত্মীয় স্বজন সকলেই যারা শহীদ সকলকেই মাফ করে দিন। এই উপলক্ষে দেশব্যাপী, বিশ্বব্যাপী এদের পরিবার থেকে, শহীদদের পরিবার সহ বাইরের যারাও আর কি দরুদ, ইস্তেগফার, আল্লাহ আল্লাহ জিকির ইত্যাদি করেছে সেগুলিও কবিল করে নিন। এর ওসিলায় বিশ্ব মানবতাকে, 750 কোটি মানবতাকে, 250 কোটি মুসলমানকে, আমাদের সাথের মা বাবা সহ আত্মীয় স্বজনকে মাফ করে দিন। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সহ আর কি কারবালার যে শহীদদেরকেও মাফ করে দিন, সকলকেই জান্নাত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আস্তাগফিরুল্লাহ 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 আমাদের এই দোয়াকে কবুল করে নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন। এখন আমাদের ডেইলি ভিউজের নিয়মিত যে অনুষ্ঠান এনএসটিভি নিউজ, শুরুতেই এখানে আমরা আজ 3 সাংবাদিকই আর কি আমরা নিউজটা পাঠ করব। সংবাদপত্র তো অনেকগুলি, শুরুতেই আর কি দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com ইংরেজি সংবাদ পত্র গ্রুপের অনলাইন নিউজ পোর্টাল। এছাড়াও দৈনিক, সবার আগে দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ দৈনিক বেনাপোল। শুরুতেই দি ডেইলি ইন্ডাস্ট্রি, টাকা 2.5 ট্রিলিয়ন, টেক্সটাইল সেক্টর ইনভেস্টমেন্ট এট রিস্ক দিয়ার অন ইউএসএ। এই যে 2.5 ট্রিলিয়ন টেক্সটাইল সেক্টর ইনভেস্টমেন্ট, অর্থাৎ এখানটায় আর কি অল আর ইনভেস্টেড দিয়ার এই যে গার্মেন্টস পারপাস, হু গার্মেন্টস আর এক্সপোর্ট বাংলাদেশ টু ইউএসএ, দেন দিয়ার ট্রাম্প এক্সপোজ ডিউটি সেকেন্ড টাইম 35% and first time 17.5%, টোটালি 52 এখানটায় টোটাল ডিউটি 52.5%। এই জায়গাটাই এই ডিউটি এক্সপোজ করার কারণে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরটা রিস্কের ভিতরে। এখন দি ডেইলি নিউ ইয়র্ক টাইমস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। New York Times, despite dire warnings, the U.S. economy is holding up. Can that last? Republicans in Congress shift to backing Ukraine, matching Trump's reversal. China is spending billions to become an A1 superpower. Migration fears turn Europe's borderless dreams into traffic nightmares as Iran deports 1 million Afghans. Where do we even go? এখন দৈনিক সবার আগে অপরাধীদের নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে সাভার, লাগাম টানবে কে? বন্টননামা নামক প্রতারণা দলিলের আসল রহস্য উন্মোচন। বাংলার 21-এ মাদকের স্বর্গরাজ্য যেন সীমান্তবর্তী কুষ্টিয়া, প্রশাসনের নাকের ডগায় জমজমাট মাদক ব্যবসা। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক, বুধবার 16 জুলাই 2025। প্রাথমিক বাছাই বাদ এনসিপি সহ সব দল, ঘাটতি তথ্য পূরণে 15 দিনের সময় দিয়ে ইসির চিঠি। প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টা। যে হত্যা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, বৈষম্য শেষ হয়নি, আবু সাইদ
জীবন দিয়ে কি লাভ হলো? আবু সাইদ স্মরণে জুলাই শহীদ দিবস আজ। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধের শর্তে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয় ইরান। নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে আকস্মিক বন্যা, জরুরি অবস্থা ঘোষণা। পুতিনের বিষয়ে আমি হতাশ হলেও হাল ছাড়েনি, বিবিসির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে সিরিজ জয়ের মিশন আজ। বদলির আদেশ। আজকে আর কি হয়েছে, এর আগে তো 2টি টেস্টের একটিতে ড্র করেছে আর একটিতে বাংলাদেশ হেরে যায়, যেটা এখানে ওয়ানডে ছিল আর কি। ওয়ানডেতেও 3টা রাউন্ডের একটি বাংলাদেশ জিতেছে আর একটি একেবারেই জিতার কাছাকাছি যেয়ে অভিজ্ঞতার কারণে হেরেছে, অর্থাৎ 2-1। আর টেস্ট হলো একটিতে জিতেছে ওই শ্রীলঙ্কা আর একটিতে ড্র হয়েছে। আর এই যে T20 2টা হয়ে গেছে, একটিতে জিতেছে শ্রীলঙ্কা, একটি বাংলাদেশ। আজকে ফাইনালটা T20 সিরিজের, এখানে এই যে 6টি 3, 2, 5 আর 2, 7টি ম্যাচ যে এখানে হয়ে গেছে আর কি, দৃশ্যত আর কি। আমি এখানে দেখছি শ্রীলঙ্কার টেস্ট খেলার বয়স 53 বছর আর বাংলাদেশের টেস্ট খেলার বয়স 21 বছর। সেই হিসাবে এখানটাতে কিন্তু আমরা এইটা জিতার অবস্থায় আছি। আমাদের এই ছেলেপিলেগুলোকে একটু সাহস দিতে হবে, উৎসাহ দিতে হবে, হতাশ আমরা না করি। আর এই জায়গাটাই এই যে আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আর কি, সে সাকিব আল হাসানকে ফিরিয়ে আনতে চাচ্ছে। এই বিষয়টাই এখানে আমাদের এই যে ক্রীড়া উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর আর কি, ক্রিকেট ফুটবল মানেই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এই জায়গায় সাকিবের যদি অপরাধ থাকে, বিচারও চলবে, খেলাটাও খেলবে। আমি এখানে বলছি না, ওই সাকিবের যখন 2 বছর আইসিসি নিষিদ্ধ করে, তখন আমি আর কি আইসিসিতে আপিল করছিলাম যে এইটা ইন্ডিয়ান জুয়াড়ুর কারণে তাকে নিষিদ্ধ যদি করা হয়েছে, ইন্ডিয়ান সৌরভ গাঙ্গুলিকেও নিষিদ্ধ করা হয়। তো সেই জায়গার থেকে তো সাকিবের ওই 1 বছর সাজা কমে, তারপরে তো সে ক্রিকেট খেলাও চালাই, মামলাও চালাই, পরে তো সাকিবই যেতে। এখানেও আমার উপস্থাপনা, আমি কোনো অন্যায়ের পক্ষে নাই। আমি 40 বছর যাবত এই যে ক্রিকেট ফুটবল এগুলো নিয়ে বিশ্লেষণ করি। তো এই জায়গাটায় আমার একটি উপস্থাপনা, সাকিব আল হাসান বিষয়ক যেহেতু ক্রিকেট বোর্ডের এই যে চেয়ারম্যান বুলবুল সাহেব বলেছেন, তাকে নিয়ে ভাবছেন, ভাবার কিছু নাই। সাকিব খেলাটাও খেলবে, এখানটাই তার বিচারটাও চলবে। অন্যায়কারীকে, সে খেলোয়াড় হোক, সে সেলিব্রিটি হোক, সে রাজনীতিক হোক, যে কেউই হোক না কেন, বা চাকরি বাকরি করা আমলা হোক না কেন, কোনো ছাড় নাই। বিচারের জায়গায় বিচারটা হবে। যেহেতু পার্ট অফ কেরিয়ার হিসাবে সাকিব আল হাসান ক্রিকেটার একজন প্লেয়ার, এইটাই তো সাংবাদিক সাহেব, বিচারটাও চলবে, খেলাটাও খেলবে। আজকে যদি এই যে শ্রীলঙ্কার এই যে 3টে মাল্টিপল সিরিজের যে খেলাটা হচ্ছে, সাকিব যদি এখানে থাকতো আর কি, যেহেতু তামিম অসুস্থ, এই জায়গাটায় রেজাল্টটা আরো অন্যরকম হলেও হতে পারতো আর কি। জি, ধন্যবাদ। বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআর এর 14 কর্মকর্তা। এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন। এটা কিন্তু একটা ভুল কাজ হচ্ছে। অভিজ্ঞ লোক কই পাবেন? যারা এখানে দুষ্টামি করেছে, ঘুষ খেয়েছে, তাই না? ওই আগের সরকারের, তা আগের সরকার 16 বছর 15 বছর দেশ চালিয়েছে, এরা তো করে চাকরি। এদেরকে দেখতে হবে, যারা অপরাধ করেছে চেয়ারে রেখে বিচারটা যত সহজ। আসামি পালিয়ে গেলি ধরে এনে আগে তো হাজতে দেবেন, তারপরে কোর্টে নিবেন, তারপর বিচার করবেন। যে কারণে এনবিআর সহ সকল ক্ষেত্রে সকল জায়গাটাই অথর্ব হয়ে গেছে, কেউই চালাইতেও পারছে না, বলতেও পারছে না। ধন্যবাদ। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে। 120 ভারতীয় নাগরিককে পুশব্যাক করেছে বিজিবি। না, গণভোটের মাধ্যমেই তো তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল। তো এখন যেহেতু আবার তত্ত্বাবধায়ক সরকার রিভিউ বা রিপ্লেস করতে গেলে এই যে গণভোট, অর্থাৎ পাবলিক পিপুলস কনসেনসাস লাগবে, যেটা জিয়াউর রহমান সাহেব জাগো দলের চেয়ারম্যান থাকাকালীন 1977 সালে করেছিল। আমি ওই ভোটেও বৈষম্য হয়েছিল, আমি পুলিং এজেন্ট ছিলাম। 1996 সালেরও যেটা ভোট, এটাও বিএনপিরই ভোট ছিল। এই যে ফেব্রুয়ারি মাসের 96 সালের 2টি নির্বাচন হয়, একটি জুলাই 1996 আর একটি ফেব্রুয়ারি 1996। তো ওই সেই জুলাইয়ের যেটা নির্বাচন, এই নির্বাচনে তো এখান থেকে ওই বৈষম্য হয়েছিল।
যেটা জুলাইয়ের নির্বাচন আওয়ামী লীগ জিতেছিল, ওইটাইও অন্য বিরোধী দল বিএনপি সহ বলেছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে, কাজে ওটাও বৈষম্য হয়েছিল। তো এই জায়গাটা এখানে আমাদের আর বলার কি আছে, আমরা তো করি সাংবাদিকতা। ধন্যবাদ। স্ত্রী ছেলেকে নিয়ে প্রতারক চক্র গড়ে তোলেন বাশার উনি হলেন ক্যাম্বেরিয়ান গ্রুপের উনি হলো কর্ণধার। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এটা নিয়ে তো আপনি কথা বললেন। হারিয়ে যাচ্ছে কৃষি ও প্রাণ প্রকৃতির বন্ধু ডাহুক, মানে ওই যে বক পাখি আর কি, এগুলা ডাহুক আলাদা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কালো টাইপের না। 5ই আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার লক্ষ্য সংসদ ভবন। নাহি এখন এই বাবারে তোমরা আর এখন কোন লক্ষ্য বস্তুতে পরিণতি হইও না। তোমরা এখন একটি রাজনৈতিক দল। এখানে আমরা যেটা প্রতিনিয়ত টেলিভিশন টক শোতে ওই যে বৈষম্য, যারা সাংবাদিক না, সংবাদপত্রের মালিক না, সম্পাদক না, টকার না, আলোচক না, বুদ্ধিজীবী না, পরজীবী না, এরাই আর কি রাত্রিবেলায় আর কি যে খোঁচাখুচিটা করে তোমাদেরকে যেটা বলছে আর কি, সংসদ ভবন এটা 18 কোটি জনগণের ভবন। এখন যেহেতু পার্লামেন্ট নেই, সংসদ সদস্য নেই, সংসদ ভবনটাই আছে। এইটারে যদি মনে করা হয় আর কি 32-এর মতো করবে, আওয়ামী লীগ অফিসের মতো করবে, এই পরামর্শ যারা দিচ্ছে, ইতিমধ্যে কিন্তু মাননীয় প্রধান বিচারপতি নির্দেশনা দিয়েছেন কোনো স্থাপনা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, রাজনীতিবিদদের নিয়ে, রাজনীতি নিয়ে যা কিছু করার এটা করবে আইন আদালত। আইনি কাই কারবার হয়ে গেলে এর ওপরে আর কথাটাই বলা যায় না। যেহেতু প্রধান বিচারপতির মাধ্যম দিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের শপথটা পড়িয়েছেন, ওই যে অন্তর্বর্তীকালীন এখন যিনি রিভাইজ করেছেন রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন মহোদয়কে প্রধান বিচারপতি মহোদয়, আবার সেই রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকার। যেহেতু সংসদ স্থগিত হয় নাই, এর ওপরেই আর কি অন্তর্বর্তী সরকার চলমান। এই জায়গাটাই আর কি ইন্টিগ্রেশন দিয়ে কথাটা বলা মানেই আর কি এখানটায় যেহেতু তোমরা নাহিদ ইসলাম এনসিপির তুমি সভাপতি বা আহ্বায়ক, তোমার দিয়ে এই কথাটা আমরা প্রত্যাশা করি না, যেহেতু আমরাই ভোট দিয়ে তোমাদের নির্বাচিত করতে চাই। আমি বহুবার বা আজও আবার বলছি আপনাদেরকে সাক্ষী রেখে, আজ থেকেই যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে এই সরকার ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আনে, আর নাহিদ ইসলামকে প্রধান মন্ত্রী করে আর কি, আর 9-10 জন মন্ত্রী নিয়ে এই সরকারই 5 বছর চলতে পারে। আপনাদের কি এতে কি অমত আছে সাংবাদিক সাহেব? হ্যাঁ, এইটা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় আর কি, যেহেতু 91-তে হওয়ার পরে এটা টেকে নাই। আমার এখান থেকে এইটাই মতামত আর কি। আমি তো এই যে গণতন্ত্র, নির্বাচন, রাষ্ট্রপতি এর উপরেই আর কি লেখাপড়াটা করেছি, পোস্ট গ্রাজুয়েশন করেছি। ধন্যবাদ। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে রাশিয়া ভীত নয়, মেদভেদেব। জাতীয় সংস্কারক উপাধি পেতে ইচ্ছুক নন প্রধান উপদেষ্টা। জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন জাতীয় সংস্কারক উপাধি। জাতীয় সংস্কারক এই শব্দটার মানেটাই আমি বুঝতেছি না। অর্থাৎ উনি সংস্কারের না, এটাই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, উনি সংস্কারকের প্রধান হবেন কেন? এদেশের 18 কোটি জনগণ তাকে একটা সম্মানের জায়গা দিয়েছে, বসিয়েছে। ওনার যেটা কাজ, এই যে বিরোধী দল সহ বা অর্থাৎ বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে নিয়ে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচনটা করে দেওয়া। আর ইউনূস সাহেব এমনি জীবন্ত কিংবদন্তি হয়ে গেছেন, এটা আজীবন সাস্টেইন করবে। আর এর ভিতরে এই যে যারা তাকে, এই যে এটা কুপরামর্শ, এটা এই যে প্রধান উপদেষ্টা হিসেবে যে কথাটা বলছে, এরা যারা পরামর্শ দিচ্ছে এরা কিন্তু ওই সেই পলাতক সরকারেরই লোকজন কিনা, খোঁজ নিয়ে দেখতে হবে। ধন্যবাদ। সংবিধানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হবে। কয় মিনিট গেছে গো? 24। আচ্ছা, সময় নাই আর, 1 মিনিটে শেষ করি। 111 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এই ছিল শিরোনাম। এবার আমরা পরবর্তী, এখন আমাদের এটা খবর বিষয়ক উপস্থাপনা, বাইতুল মুকাররম কাকরাই তাবলিগ। আমি এটা 90 সেকেন্ডে আর কি এই খবরটা বলে দিব। বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা হাফেজ কারি
আলিয়া কওমি লাইনের মাওলানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ফারেক মাওলানা হলে অধিক উপযুক্ততা। বর্তমান আব্দুল মালেক মহোদয় জনপ্রশাসন মন্ত্রণালয় হতে মাইনোটসের মাধ্যমে অস্থায়ীভাবে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন মহোদয় নিযুক্ত করেছেন। এখান থেকে আমার অনেক মুসল্লি যারা বাইতুল মুকাররমের, তাদের সকলেরই একটা মতামত, বাইতুল মুকাররম একজন নিয়মিত খতিব দেওয়া হোক, সে আব্দুল মালেক মহোদয় হোক, অন্য যে কেউ হোক। আরেকটি এখানে আমার কাছে জানতে চাই যে বাইতুল মুকাররমের খতিব অবস্থায় যখন জুমার নামাজটা পড়ায়, সুন্নাতি লেবাসটা কি? আমি কোনো হাদিস কুরআন বহির্ভূত কোনো কথা বলেও না, এখানেও বলবো না। আমি এই যে দশককাল পূর্বে যখন আল্লাহর ঘর এবং মদিনা মনোয়ারায় গিয়েছি, ওখানে দেখেছি আল্লাহর ঘরের একটা জুমার নামাজ আর কি আব্দুর রহমান আল সুদাইস মুফতি মাওলানা শেখ, অর্থাৎ সৌদি পরিবারেরই মাওলানা, যিনি এখন সৌদি আরবের প্রধান বিচারপতি বা সৌদি আরবের গিরান মুফতি। ওনার ওই জুমার দিনের এই যে খুতবা সহ নামাজ পড়ানোর পোশাকটা হচ্ছে পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, টুপির ওপরে পাগড়ি, পাগড়ির রুমাল, এরপরে আশা বা লাঠি, অর্থাৎ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের কুফাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেই আর কি সৌদি আরবের যেটা রাজধানী, এইটা ইরাকের কুফাতে স্থানান্তরিত হয়। অতঃপর আর কি মুয়াবিয়া মহোদয় যখন আর কি আমিরে মুয়াবিয়া হন, সিরিয়া দখল করে নিয়ে, অতঃপর আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়জনের মাধ্যম দিয়ে কিল করার পরে যখন আমিরে মুয়াবিয়া হন এই যে সৌদি আরবের, তখন থেকেই আর কি এই যে জুমার নামাজটা এইভাবেই পড়ানো হয় বাইতুল মুকাররমের। আমি একজন মুসল্লি হিসাবে আমিও আমার যেটা পিরানের দাবি আর কি, ওই যে আল্লাহর ঘরে যেভাবে জুমার নামাজটা পড়ানো হয়, খতিব মহোদয় পড়ান, বাইতুল মুকাররমের খতিব মহোদয়ও ওইভাবেই খুতবা দিবেন, নামাজটা পড়াইবেন। এটা কিন্তু আমাদের উপস্থাপনামূলক সংবাদ। কাকরাইলে এই যে বাইতুল মুকাররমের খতিব নিয়োগকর্তা ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। কাকরাইলের নিয়মতান্ত্রিক কোনো খতিব নাই। কাকরাইলটা হইল বাংলাদেশের প্রধান মার্কাজ এবং বিশ্বের দিল্লির পরেই দ্বিতীয় মার্কাজ। এই যে এই মার্কাজেও এখন যিনি মাওলানা জুবায়ের মহোদয়, এখানে ইনি দলবল নিয়ে অবস্থান করেন। কাকরাইলে তাবলিগ করার জন্য যাদের উপস্থিতি প্রয়োজন, আমরা যারা সাধারণ মানের তাবলিগ করি, আমাদের চাওয়া পাওয়াটাই হচ্ছে ওই রকম। এবং ওই যে টঙ্গীর জমায়েতে উপস্থিতির ভিতর থেকে মুরব্বী নির্বাচিত হবেন, মুরব্বী আর কি বয়ানটা করবেন, দোয়া করবেন। পরবর্তী বৎসরে মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের আদলে, অর্থাৎ পাক কালাম, হাদিস পাক, আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ, আল্লাহ ওয়ালাগণ, 250 কোটি মুসলমান, 750 কোটি মানবতাকে কিয়ামত পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন। 750 কোটি মানবতা কেন বলি? প্রতিদিন প্রতিনিয়ত এই যে 60,000 করে মানুষ এখানটায় মুসলমান হয়, ধর্মান্তরিত হয়ে। এই জন্যই আর কি এরা তো 750 কোটি মানবতার মধ্য থেকেই আর কি। তো এই তাবলিগটা নিয়েও আমরা যাতে করে বৈষম্য না করি। 1971 সাল রণাঙ্গন মুক্তি যুদ্ধ, আমি এটিও খবর উপস্থাপনামূলক। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এই জায়গাটাই আর কি 265 দিন বনগা বেনাপোল রণাঙ্গনে যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে আমি যেটা এখানে মনে করি না, 1 কোটি তো নিবন্ধিত মুক্তিযোদ্ধা, আর ওই 7.5 কোটির ভিতরে 70 লক্ষ ছিল যুদ্ধ অপরাধী, বাকি 6 কোটি 80 লক্ষ এরা সকলেই মর্যাদার সেটেলমেন্টটা পাক, মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো কোটা ভাতা ইত্যাদি দরকার নাই। সেই 1971 সালের 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই দিয়েই মুক্তিযুদ্ধ শুরু।
অতঃপর আর কি চট্টগ্রাম থেকে হান্নান শাহ প্রথম, দ্বিতীয় পর্যায়ে মেজর জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে যে মুক্তিযুদ্ধের ঘোষণাটি দেন তা ছিল আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার ইন ফেভার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পীর মুরিদি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখন আমরা ইস্তেগফার জিকিরটা করব। দেশ বিদেশে যারাই আমার এই প্রোগ্রামের সাথে আছেন এবং এখানে উপস্থিত মাওলানা সাংবাদিক মহোদয়, আমরা সকলেই আর কি এই জিকিরের সাথে শরীক হই, ইস্তেগফার দোয়াটা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। এনএসটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।